আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং 9-10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফার্স্ট পেপারের একাউন্টিং ক্লাসে, যেটাকে আমরা হিসাব সমীকরণ বলি, সেই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাকাউন্টিং এর বিস্তারিত জানতে পারবেন। কারণ অ্যাকাউন্টিং বিস্তারিত জানতে গেলে, বুঝতে গেলে এবং অ্যাকাউন্টিং পারতে গেলে অ্যাকাউন্টিং পুরা বেসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসের উপর নির্ভরশীল। যারা অ্যাকাউন্টিং ক্লাসে বুঝবে না তারা কিন্তু অ্যাকাউন্টিং করতে পারবে না। অ্যাকাউন্টিং করতে গেলে আপনাদেরকে মাস্ট অ্যাকাউন্টিং ক্লাসে বুঝতে হবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আজকে অ্যাকাউন্টিং ক্লাসে পূর্ণাঙ্গ ভাবে বিস্তারিত ভাবে জেনে নিব এবং এই অ্যাকাউন্টিং ক্লাসে যে যত বেশি পারবে সে তত বেশি অ্যাকাউন্টিং এ দক্ষ হতে পারবে। আমি একদম গ্যারান্টি দিচ্ছি, অ্যাকাউন্টিং ক্লাসে পারলে কিন্তু আপনি অ্যাকাউন্টিং ভালো পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাকাউন্টিং পারবেন না। সো শুরু করি আমরা। সর্বপ্রথম আমরা অ্যাকাউন্টিং ক্লাসের ব্যাখ্যা দিব। এল টু এল প্লাস ই। আচ্ছা, আমরা জানি এজ ইকুয়াল টু সম্পদ, এজ ইকুয়াল টু সম্পদ, আর এল মানে হচ্ছে দায়, ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা একটা নাম হচ্ছে সত্ত্বাধিকার। এখানটা হচ্ছে সম্পদ, আর এটাতে হচ্ছে দায়, এটাতে হচ্ছে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার। আর একে আমরা ইংলিশে বলতে পারি কি অ্যাসেটস, দায়কে আমরা ইংলিশে বলতে পারি লায়াবিলিটিস। ইকে আমরা লিখতে পারি, এটা ইও লেখা যায় ও ইও লেখা যায়। তাহলে ওই মানে হচ্ছে ওনার সিকিউরিটি, ওনার ইকুইটি। আর অনলি ই মানে হচ্ছে ইকুইটি। তাহলে আমরা মূলত অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টাল ক্লাস বলতে কি বোঝায়? সম্পত্তিকার দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ যে পরিমাণ সম্পদ আছে সে পরিমাণ দায় প্লাস মালিকানা সত্ত্ব থাকলে অ্যাকাউন্টাল ক্লাসে হয়। তার মানে সম্পদের পরিমাণ দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান হবে। যে পরিমাণ দায় প্লাস মালিকানা সত্ত্ব থাকবে ঠিকভাবে আমাদেরকে সে পরিমাণ সম্পদ থাকতে হবে। এই জিনিসগুলা বোঝার জন্য আমাকে কিন্তু কিছু সূক্ষ্ম বিষয় জানতে হবে। আচ্ছা, আমরা এখানে একটু ভাঙি তাহলে আমরা মূলত কি পেলাম? সম্পত্তি কিন্তু দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায়ের সাথে মালিকানা সত্ত্ব যোগ করলে আমরা কি পেয়ে যাব? সম্পদ পেয়ে যাব। আচ্ছা, আমাদেরকে এগুলা প্রত্যেকটা জিনিসের ডেবিট ক্রেডিট চিনতে হবে। আচ্ছা, আমরা এখন ওনার সিকিউরিটি যদি ভাঙি, ওরা চারটা বিষয় পাই। একটা বিষয়ের নাম হচ্ছে ব্যয়, আর একটা বিষয়ের নাম হচ্ছে আয়। তাহলে আমরা পাই কি? আয়, ব্যয়, আরেকটার নাম হচ্ছে মূলধন, আরেকটার নাম হচ্ছে উত্তোলন। তাহলে আমরা এই ই বা ও ইকে আবার চারটা বিষয় পাই: আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। আমাদেরকে জানতে হবে এখানে কোন জিনিসটা কিভাবে আমরা ফোকাস করবো বা কিভাবে আমরা সাজাবো। এখানে আমাদেরকে আয়, ব্যয়, মূলধন, উত্তোলনটা কিভাবে লিখতে হবে এটা জানতে হবে। তো আমরা এটাকে ধীরে ধীরে লিখতে পারি, ধীরে ধীরে ভাবে ব্যাখ্যা করতে পারি কি? তো আমরা এটাকে বাংলা কি পাই? মূলধন যোগ আয় ভাগ ব্যয় ভাগ উত্তোলন, এই চারটা বিষয় পাই। মূলধন যোগ আয় ভাগ ব্যয় বা উত্তোলন। আর এটাকে আমরা সংক্ষেপে লিখি কি? সি প্লাস আর মাইনাস এ মাইনাস ডি। সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর মানে হচ্ছে রেভিনিউ বা আয়, এ মানে হচ্ছে এক্সপেন্সেস অথবা ব্যয়, ডি মানে হচ্ছে ড্রয়িংস অথবা উত্তোলন। সেই চারটা জিনিস আমরা মূলধন বা ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব অথবা ওনার সিকিউরিটিকে বাংলায় পাই। তাহলে এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা টোটাল 6টা জিনিস পাচ্ছি এখানে ইউনিকলি। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে উত্তোলন। টোটাল 6টা জিনিস পাচ্ছি। 6টা জিনিস যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু অ্যাকাউন্টিং ক্লাস একদম পান্তা ভাত হয়ে যাবে। এবং এই অ্যাকাউন্টিং ক্লাস যদি আমরা 100% ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু পুরো অ্যাকাউন্টিংটা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আশা করবো সবাইকে বোঝাতে পেরেছি।
তাহলে মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উৎপাদন, এই চারটা জিনিস, টোটাল 6টা জিনিস পাইলাম। সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উৎপাদন। তাহলে টোটাল 6টা জিনিস। এই 6টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 6টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এই 6টা জিনিসের উপর আমাদের মূল বেসিস। এই 6টা জিনিসকে ঘিরে হচ্ছে আমাদের পুরো অ্যাকাউন্টিং। পুরো অ্যাকাউন্টিং বুঝতে গেলে এই 6টা জিনিস বুঝতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন আমরা এই 6টা জিনিসের ব্যাখ্যা দিব। 6টা জিনিসের ব্যাখ্যা গুলো এমন ভাবে দিব যাতে আপনাদের জন্য একদম ইজি হয়। এই ক্লাসটা আমি বলতেছি যারা করবেন, অনলাইন থেকে হোক অফলাইনে তো যারা আছেন, তারা কিন্তু 100% একবার না বুঝলে আবার করবেন, আবার না বুঝলে আবার করবেন, তাও না বুঝলে আমাকে কমেন্ট করবেন। বাট এই ক্লাসটা বুঝে নিতে হবে। এই ক্লাসটা বুঝতে পারলে আপনার জন্য অ্যাকাউন্টিংটা একদম পান্তা ভাত খেয়ে যাবে। এই ক্লাসটা কারা করতে পারবেন? 9-10 করতে পারবেন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার সবাই করতে পারবেন। কিন্তু এটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার, যেটাকে বলা হয় হিসাব সমীকরণ প্লাস লেনদেন একসাথে। আর 9-10 হচ্ছে লেনদেন প্লাস হিসাব সমীকরণ, তাও একসাথে। সম্ভবত অধ্যায় 1-2 অথবা 2-3। যদি প্রথম অধ্যায় থিওরি হয় 2-3 হবে, প্রথম অধ্যায় যদি না থাকে তাহলে 1-2 হবে। এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা এইগুলো ব্যাখ্যাতে চলে যাই। এই 6টা জিনিসকে আমাদেরকে আলাদাভাবে চিন্তা হবে। সো সেটার জন্য আমরা একটা এইভাবে পার্ট লিখবো। এক পাশে লিখবো ক্রেডিট, আর এক পাশে লিখবো ডেবিট। আচ্ছা, তাহলে 6টা জিনিসের সর্বপ্রথম আমাকে ডেবিট প্লাস ক্রেডিট জানতে হবে। কোন জিনিসগুলা ডেবিট, কোন জিনিসগুলা ক্রেডিট জানতে হবে। আমরা 6টা জিনিসকে ডেবিট ক্রেডিটে ভাগ করবো। 6টার মধ্যে এখানে 3টা ডেবিট 3টা ক্রেডিট, এই বিষয়টা সবাই মুখস্থ করে নেবেন। 3টা ডেবিট লিখে দিব, 3টা ক্রেডিট লিখে দিব। এই 6টা জিনিস মুখস্থ করে নেবেন, কারণ এই 6টা জিনিসের উপর পুরো অ্যাকাউন্টিং নির্ভরশীল। আচ্ছা, তো ডেবিট কি কি? সর্বপ্রথম হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিট। দ্বিতীয়ত ডেবিট কি? ব্যয় ডেবিট। তৃতীয় ডেবিট কি? উৎপাদন ডেবিট। এই 3টা বিষয় হচ্ছে ডেবিট। আর ক্রেডিট কি? মূলধন ক্রেডিট। ক্রেডিট কি? আয় ক্রেডিট। ক্রেডিট কি? আরেকটা বাকি আছে কি? দায় ক্রেডিট। তাহলে 6টা জিনিস হচ্ছে ডেবিট ক্রেডিট। সম্পদ, ব্যয়, উৎপাদন ডেবিট, মূলধন, আয়, দায় ক্রেডিট। আমি আবারও রিপিট করতেছি, সম্পদ, ব্যয়, উৎপাদন ডেবিট, মূলধন, আয়, দায় ক্রেডিট। আরেকবার রিপিট করতেছি, সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, উৎপাদন ডেবিট, মূলধন ক্রেডিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট। তাহলে 6টা জিনিসের ডেবিট ক্রেডিট অবশ্যই জানতে হবে। যারা এখন পর্যন্ত খাতায় লিখেন নাই, আবার আপনারা সর্বপ্রথম থেকে দেখে প্রত্যেকটা বিষয় খাতায় তুলে ফেলেন, কাজে আসবে। আচ্ছা, আমি এই পার্টটা ক্লিন করে দিচ্ছি। আমি এখন পরবর্তী পার্টে যাব। আপনারা আবার ডেবিট ক্রেডিট দিয়ে একটা বক্স করবেন, ডেবিট ক্রেডিট দিয়ে একটা বক্স করবেন। এখন আমাদেরকে জানতে হবে কোনগুলা বাড়লে ডেবিট, কোনগুলা কমলে ক্রেডিট। সর্বপ্রথম আমরা বলছি কি? সম্পদ, ব্যয়, উৎপাদন ডেবিট, মূলধন, আয়, দায় ক্রেডিট। ডেবিট গুলা বেড়ে গেলে ডেবিট, ক্রেডিট গুলা বেড়ে গেলে ক্রেডিট। দুইটা জিনিস মাথায় রাখবেন, ডেবিট গুলা বেড়ে গেলে ডেবিট, ক্রেডিট গুলা বেড়ে গেলে ক্রেডিট। ডেবিট গুলা কমে গেলে ক্রেডিট, ক্রেডিট গুলা কমে গেলে ডেবিট। অর্থাৎ বিপরীত, ডেবিট গুলা বেড়ে গেলে ডেবিট, ক্রেডিট গুলা বেড়ে গেলে ক্রেডিট। তাহলে কমলে ডেবিট হবে, আর ডেবিট গুলা কমলে ক্রেডিট হবে। তাইলে যে জিনিসটা ডেবিট ছিল সেটা বেড়ে গেলে ডেবিট হবে, যে জিনিসটা ক্রেডিট ছিল সেটা বেড়ে গেলে ক্রেডিট হবে। সেভাবে যদি আমরা ডেবিট ক্রেডিটকে আলাদা করি, তাহলে আমরা কি পাবো? সর্বপ্রথম ডেবিট পাবো সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি, যেহেতু সম্পদ ডেবিট, সম্পদ বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে। তারপরে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় এমনিতে ডেবিট, বেড়ে গেলে ডেবিট হবে। তারপরে উত্তোলন বৃদ্ধি, উত্তোলন এমনিতে ডেবিট, বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে। আচ্ছা, আবার আমরা ক্রেডিটে কি পেয়েছিলাম? মূলধন ক্রেডিট। তাহলে মূলধন যদি কমে যায়, মূলধন যদি কমে যায়, মূলধন হ্রাস, তাহলে মূলধন এমনিতে ক্রেডিট, কমে গেলে ডেবিট হবে। আবার আয়, আয়ও যদি কমে যায়, তাহলে আয় হ্রাস হলে কি হবে? ক্রেডিট হবে। আরেকটা কি ছিল আমাদের? আরেকটা ছিল দায়। দায়ও যদি হ্রাস পায় তাও কি হবে? ক্রেডিট হবে। তাহলে দায় হ্রাস। তাহলে আমি আবার রিপিট করতেছি, সম্পদ এমনিতে ডেবিট, বেড়ে গেলে ডেবিট, ব্যয় এমনিতে ডেবিট, বেড়ে গেলে ডেবিট, উত্তোলন এমনিতে ডেবিট, বেড়ে গেলে ডেবিট।
মূলধন এমনিতে ক্রেডিট কমে গেলে ডেবিট, তাই মূলধন হ্রাস। আয় এমনিতে ক্রেডিট কমে গেলে ডেবিট, আয় হ্রাস। দায় এমনিতে ক্রেডিট কমে গেলে ডেবিট, দায় হ্রাস। এখন আমরা ক্রেডিট পাশে যাব, তাহলে সম্পদ বৃদ্ধি হইলে যদি ডেবিট হয়, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। তাহলে সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। ব্যয় এমনিতে ডেবিট, তাহলে ব্যয় হ্রাস, ব্যয় হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। উৎপাদন এমনিতে ডেবিট, তাহলে উৎপাদনও যদি কমে যায়, উৎপাদন হ্রাস, ক্রেডিট হবে। মূলধন এমনিতে ক্রেডিট, তাহলে মূলধন বেড়ে গেলে ক্রেডিট হবে। তাহলে আমরা লিখবো কি? মূলধন বৃদ্ধি। তারপর আয় এমনিতেও ক্রেডিট, আয় বেড়ে গেলে কি হবে? ক্রেডিট হবে। দায় এমনিতেও ক্রেডিট, দায় বেড়ে গেলে কি হবে? ক্রেডিট হবে। আশা করে সবাই বুঝতে পারছেন। এতটুকু বিষয়টা যদি মুখস্থ রাখা যায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, এতটুকু বিষয়টা যে ব্যক্তি মাথায় সম্পূর্ণ কনসেন্ট্রেটের সাথে মাথায় নিতে পারবে, সে কখনো অ্যাকাউন্টিং এ বেঁচে যাবে না। তার জন্য অ্যাকাউন্টিং এ A+ পাওয়া কোনো বিষয় না। কারণ এই বিষয়গুলো যত ভালো বুঝবে, সে প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ করতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে এই বিষয়গুলো জানতে হবে। আমি আবার রিপিট করতেছি, তাহলে সম্পদ এমনিতে ডেবিট কমে গেলে ক্রেডিট, তাই সম্পদ হ্রাস ক্রেডিট। ব্যয় এমনিতে ডেবিট কমে গেলে ক্রেডিট, উৎপাদন এমনিতে ডেবিট কমে গেলে ক্রেডিট। মূলধন এমনিতে ক্রেডিট বেড়ে গেলে ক্রেডিট, আয় এমনিতে ক্রেডিট বেড়ে গেলে ক্রেডিট, দায় এমনিতে ক্রেডিট বেড়ে গেলে ক্রেডিট। এই বক্সটা তাহলে প্রথমে 6টা বিষয় আলাদা আলাদা বক্স, সম্পদ, ব্যয়, উৎপাদন ডেবিট, মূলধন, আয়, দায় ক্রেডিট আলাদা লিখবেন। এরপরে আবার আপনারা ডেবিট ক্রেডিট আরেকটা বক্স করেন, এখানে কোনটা বেড়ে গেলে ডেবিট, কোনটা কমে গেলে ক্রেডিট। এই বিষয়গুলো আপনারা আবার আলাদা করে নোট করে দিবেন। এতটুকুতেই কিন্তু এগারোটার ক্লাস এটা শেষ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। তবে আরেকটা ছোট্ট বিষয়টা বলে দিই, যে বিষয়টা না বললে হয় না। আমাদের এসএসসি এইচএসসি তে অলওয়েজ দেখা যায়, ইভেন এমনকি অনার্স লেভেলও এই কোয়েশ্চেনটা আসে, মালিকানা সত্ত্ব বের করো, সত্ত্বাধিকার বের করো। তো আমরা কিভাবে মালিকানা সত্ত্ব বের করবো, কিভাবে সত্ত্বাধিকার বের করবো? মালিকানা সত্ত্ব অথবা সত্ত্বাধিকার আমরা লিখে দিয়েছি মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উৎপাদন। দ্যাট মিনস হচ্ছে কি, মূলধনের সাথে আয় যোগ করলে, ব্যয় বাদ দিলে, উৎপাদন বাদ দিলে আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। আর এখানে আমরা 4টা নাম্বার আরামসে তুলে নিতে পারবো। কারণ প্রায় সমান এসএসসি এইচএসসি ইভেন অনার্স লেভেলও মালিকানা সত্ত্বটা আসে, কিন্তু অনার্স ইংলিশ ভার্সন আসে। 9-10 ক্লাস এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসে কি কেমন? বাংলা ভার্সনে। তো সত্ত্বাধিকার অথবা মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল বের করার নিয়ম হচ্ছে কি, মূলধনের সাথে আয় যোগ ব্যয় বাদ উত্তোলন বাদ। সো আজকের ক্লাসটা এখানে। আর আমাদের কিন্তু অনলাইনে কোনো পেইড ব্যাচ নাই, আপনারা অনলাইনে জাস্ট যদি আমাদের ক্লাসগুলো করতে চান, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক চ্যানেলে, আমাদের অফিসিয়াল চ্যানেলে ফলো দিয়ে রাখবেন। এবং হচ্ছে কি, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। টিকটক থেকে হইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ইনস্টা থেকে হইলে ফলো দিয়ে রাখবেন, ফেস থেকে হইলে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে হইলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পেজে কিন্তু আমাদের সব অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের পেইড ব্যাচ গুলো হয় সরাসরি আমাদের ক্লাসে, অনলাইন কোনো পেইড ব্যাচ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে রাখলে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্ট করে যাবেন। আমাদের কোচিং হচ্ছে ফরিদারপাড়া তালতলা লাইফ বেকারির পাশে, চাঁদগাঁও, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে।